উচ্চারণ। আবৃত্তির শরীরকে বহন করে কবিতা, আর কবিতাকে বহন করে শব্দ তথা অক্ষর। ফলে সেই অক্ষর তথা শব্দকে নিখুঁতভাবে উচ্চারণ না করে আবৃত্তিকারের কোনো উপায় নেই। আর এ বাবদে অন্যান্য বিষয়গুলোর মতো উপযুক্ত শিক্ষকই পারেন ছাত্রছাত্রীকে অক্ষর ও শব্দের সঠিক উচ্চারণ বারবার দেখিয়ে দিতে। এ আলোচনার স্বল্প পরিসরে এ বিষয়টা ঠিক সবটা জানা যাবে না, আমি জানি। তবু মাতৃভাষার সব সময় সঠিক উচ্চারণ মায়ের প্রতি সম্মান জানানোর মতোই পবিত্র কর্তব্য। একথা মেনে আবৃত্তির ছাত্রছাত্রীদের উচ্চারণ চর্চার ক্ষেত্রে দুটো একটা কথা বলবো। প্রথমেই আসবে উচ্চারণ স্থান, অর্থাৎ অক্ষর ও শব্দের উচ্চারণের সময় কণ্ঠ এবং মুখবিবরের ঠিক কোনখানে জিভটা কতটা স্পর্শ করছে বা করছে না, এবং তখন গলায় এবং জিভে ঠিক কতটা চাপ দিতে হচ্ছে, এই ব্যাপারটা আর কি। যে কোনো ভালো ব্যাকরণ বইতে বা অভিধানে যেহেতু বিস্তারিতভাবে এ সম্বন্ধে বলা আছে, সেহেতু এখানে নতুন করে আর বলছি না। তবে ছাত্রছাত্রীদের অনুরোধ করি তারা যেন উপযুক্ত শিক্ষকের কাছ থেকে তার ডেমনস্ট্রেশন বা বাকরূপটি জেনে নেন, এবং আবৃত্তি চর্চার সময় ছাড়াও ব্যক্তিজীবনেও যেন সব সময় অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার নিজের করা বিভিন্ন শব্দের উচ্চারণ মনোযোগ দিয়ে শোনা ও তার ত্রুটি বিচ্যুতি আবিষ্কারে মনোনিবেশ করেন, এবং কথ্য ভাষার আঞ্চলিক বৈশিষ্ট্যকে পাশে সরিয়ে সর্বদা শুধু শুদ্ধ উচ্চারণেই মান্য চলিত বাংলায় কথাবার্তা বলেন। পণ্ডিতদের মধ্যে উচ্চারণ নিয়ে কিছু মতভেদ থাকলেও সময়ের চলগুলো মাথায় রেখে রোল মডেল বা প্রিচার এবং কমিউনিকেটর, এই দুয়ের মধ্যে কষ্টসাধ্য ব্যালেন্স করেই কিন্তু আমাদের পথ হাঁটতে হবে। সিলেবল, ওয়ার্ড, ক্লজ এবং সেন্টেন্সের প্রচলিত ঝোঁক বা স্ট্রেসগুলো সব সময় পর্যবেক্ষণ, স্মৃতিতে রাখা এবং প্রয়োগের মাধ্যমে, এবং তার সঙ্গে স্ট্রেসগুলো কিভাবে বক্তার মনোভাব অনুযায়ী সময়ান্তরে বদলে বদলে যায় তা স্টাডি করা এবং তার থেকে শিক্ষা নেওয়া অত্যন্ত জরুরি। একটা উদাহরণ দিচ্ছি, যেমন আমি কাল তোমার সঙ্গে বেড়াতে যাব না। 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 ঝোঁকের সম্বন্ধে আমাদের চারপাশ পর্যবেক্ষণ এবং চর্চার অভ্যেস উচ্চারণ চর্চার সঙ্গেও করা যেতে পারে। এছাড়া ব্যঞ্জনবর্ণের কণ্ঠবর্ণ, তালব্যবর্ণ, মূর্ধন্যবর্ণ, দন্তবর্ণ, ওষ্ঠবর্ণ, এই কটি বর্ণের অক্ষরগুলোকে বা অন্যান্য অক্ষরগুলোকেও স্বরবর্ণ সমেত সঙ্গে নিয়ে বিভিন্ন প্যাটার্নে সাজিয়ে পরপর খুব ধীর লয় থেকে ক্রমশ সাধ্য অনুযায়ী উচ্চারণ অবিকৃত রেখে দ্রুত লয়ে উচ্চারণ অভ্যেস জরুরি। কিছু প্যাটার্নের উল্লেখ এখানেই করে দিচ্ছি, যেমন প্যাটার্ন 1, ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, গ, জ, ড, দ, ব, ঘ, ঝ, ঢ, ধ, ভ। প্যাটার্ন 2, প, ত, ট, চ, ক, ফ, থ, ঠ, ছ, খ, ব, দ, ড, জ, গ, ভ, ধ, ঢ, ঝ, ঘ। প্যাটার্ন 3, ঘ, গ, খ, ক, ঝ, জ, ছ, চ, ঢ, ড, ঠ, ট, ধ, দ, থ, ত, ভ,
ব, ফ, প। এরকম আরও অনেক প্যাটার্ন বিদ্যাসাগরের বর্ণপরিচয় বইটি সামনে নিয়ে উপযুক্ত শিক্ষক মহাশয়ের সাহায্যে বা নিজেরাই তৈরি করে নিতে পারেন। তবে যে কোনো প্যাটার্নের ক্ষেত্রেই কিন্তু অক্ষরগুলো সম্পূর্ণ অবিকৃত রেখেই ধীর লয় থেকে ধীরে ধীরে দ্রুত লয়ে আসতে হবে, নিজের চর্চার পশ্চার না পাল্টে এবং অন্য কোনো অতিরিক্ত বডি মুভমেন্ট না করেই। শুদ্ধ উচ্চারণ সারা জীবনের চর্চার ফসল। তবে যে কোনো ছাত্রছাত্রী নিরলস মনোযোগের সঙ্গে সর্বক্ষণ টানা ৫-৭ বছর চর্চা করলেই বাকি জীবনটা সম্ভবত ওই অভ্যেসই তাকে টেনে নিয়ে যাবে। উচ্চারণ প্রসঙ্গে আরও দুটো বিষয় ছোট্ট করে উল্লেখ করব। প্রথমটা উচ্চারণ ব্যঞ্জনা বা ফোনিম সহ এবং অর্থ অনুযায়ী অনুভব থেকে গলায় চাপ বাড়িয়ে কমিয়ে এবং মুখবিবর বা বাকাল চেম্বারটির ব্যবহারের তারতম্য ঘটিয়ে শব্দকে ধরে ধরে নিবিষ্ট মনে বারবার উচ্চারণ অভ্যেস করা। যেমন হিংস্র, হিংস্র, রাত, রাত, ঝলমল, ঝলমল ইত্যাদি। দ্বিতীয়টা হল ধন্যাত্মক শব্দগুলোর উচ্চারণ রূপ অভ্যেস করা। যেমন টুপটাপ, টুপটাপ, বগ বগ, বগ বগ, ঠুংঠাং, ঠুংঠাং ইত্যাদি। এছাড়াও কিন্তু ছাত্রছাত্রীদের প্রত্যেকটি অক্ষরকে এবং শব্দকে শিক্ষক দ্বারা নির্বাচিত নিজের নিজের স্কেলের অন্তত মধ্য সপ্তকের প্রত্যেকটি স্বরের সঙ্গে হারমোনিয়ামের সাহায্যে মিলিয়ে মিলিয়ে উচ্চারণের অভ্যেস করা অত্যন্ত কার্যকর।